ইরান ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতি ক্রমেই আরও ভয়াবহ হয়ে উঠছে। আমেরিকার রক্তচক্ষুকে উপেক্ষা করে ইসরায়েলে হামলা চালাচ্ছে ইরান। এবার কি তবে যুদ্ধের ময়দানে সরাসরি অবতীর্ণ হতে চলেছে আমেরিকা? ইসরায়েল আর আমেরিকার সামরিক শক্তির কাছে কি টিকতে পারবে ইরান? ইসরায়েল আর আমেরিকাকে মোকাবেলা করতে এবার কি তবে ইরানের পাশে দাঁড়াবে রাশিয়া? রাশিয়া, ইউক্রেন, ভারত, পাকিস্তান, এরপর এবার ইরান ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতিতে নিজেকে মধ্যস্থতাকারী দাবি করার পেছনে ডোনাল্ড ট্রাম্পের কি অন্য সমীকরণ কাজ করছে? আপনি দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর আপনাদেরকে স্বাগত জানাই। পৃথিবীর আকাশে ক্রমশ ঘনিয়ে আসছে যুদ্ধের মেঘ। রাশিয়া ইউক্রেন 2 বছরেরও বেশি সময় ধরে যুদ্ধে লিপ্ত হয়েছে। এবার ইসরায়েল আর ইরান, দুই দেশের এই সংঘাত এখন আর শুধু এই মধ্যপ্রাচ্যের ব্যাপার নয়। এই যুদ্ধে ছায়া পড়েছে ভারত সহ অন্যান্য দেশের ওপরে। গত কয়েক সপ্তাহ ধরে উত্তপ্ত হয়ে উঠেছে এই তেল ভান্ডার ঘেরা মধ্যপ্রাচ্য। ইরানের পারমাণবিক ক্ষেত্র এবং সামরিক ঘাঁটিগুলিতে ইসরায়েলের একাধিক বিমান হামলা। পাল্টা জবাব দিচ্ছে তেহরানও। তেল আবিব সহ একাধিক শহরে ড্রোন, ক্ষেপণাস্ত্র হামলা, জ্বলে উঠছে আকাশ। রক্তে রঙিন হচ্ছে বালুকাময় সীমান্ত। এরই মাঝে উঁকি দিচ্ছে ইসরায়েলের হয়ে আমেরিকার ময়দানে নামার বিষয়টি। সত্যি কি আমেরিকা এবার সরাসরি যুদ্ধের ময়দানে নামবে? যদি সত্যিই এমনটা হয়, তবে আমেরিকা আর ইসরায়েলের সম্মিলিত শক্তির কাছে ইরান যে দাঁড়াতে পারবে না, সেটা বুঝতে কোনো যুদ্ধ বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। কারণ শুধু ইসরায়েলের বিমান শক্তি ইরানের পক্ষে সামলানো মুশকিল। সেখানে আবার আমেরিকার কাছে ক্ষেপণাস্ত্র আর যুদ্ধ বিমানের বিশাল সম্ভার মজুত রয়েছে। তা দিয়ে নিমিষেই ইরান ধ্বংসস্তূপে পরিণত হতে পারে। অন্যদিকে আবার ইরানের কাছে মাত্র কয়েকটি ক্ষেপণাস্ত্র, যা ওই 2000 কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে। ইসরায়েলের সম্প্রতি সিজল 2 নামে একটি নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। ইসরায়েলের বাংকার বাস্টারও খবরের শিরোনাম। কি এই বাংকার বাস্টার? এই বাংকার বাস্টার সেই অস্ত্র যা দিয়ে ইরানের প্রত্যন্ত অঞ্চলে থাকা মাটি এবং পাহাড়ের নিচে অবস্থিত পারমাণবিক প্রকল্পের জন্য তৈরি বাংকারগুলো ধ্বংস করতে পারে। গ্লোবাল ফায়ার পাওয়ার রিপোর্ট অনুসারে আমেরিকার কাছে সবসময় যুদ্ধের জন্য 13,000 বিমান প্রস্তুত থাকে। এর মধ্যে সাধারণ যুদ্ধ বিমানের পাশাপাশি যুদ্ধ বিমানের বিশেষ বিমানও রয়েছে। শুধু ইসরায়েলের 611টি যুদ্ধ বিমান রয়েছে। আর অন্যদিকে ইরানে মোট বিমানের সংখ্যা 551টি। বিশেষ অভিযানের জন্য আবার আমেরিকার 647টি যুদ্ধ বিমান রয়েছে। আর ইসরায়েলের রয়েছে এমন 19টি যুদ্ধ বিমান। এবার যদি আমরা একটু ইরানের কথা বলি, তাহলে বিশেষ অভিযানের জন্য তাদের কাছে রয়েছে মাত্র 10টি যুদ্ধ বিমান। যুদ্ধের সময় চ্যালেঞ্জিং পরিস্থিতিতে অভিযানের জন্য ইসরায়েলের কাছে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির 38টি যুদ্ধ বিমান। আর আমেরিকার এমন যুদ্ধ বিমান রয়েছে 889টি। সেখানে ইরানের কাছে রয়েছে মাত্র 21টি অত্যাধুনিক যুদ্ধ বিমান। আবার যদি ক্ষেপণাস্ত্র বা মিসাইলের কথা বলি, তাহলে দেখা যাচ্ছে যে ইরানের কাছে অনেক ছোট, মাঝারি, দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অবশ্যই রয়েছে। ইরানের কাছে সিজল 2 নামে একটি ক্ষেপণাস্ত্রও রয়েছে, যার ক্ষমতা ওই 1500 থেকে 2500 কিলোমিটার পর্যন্ত। অন্যদিকে যদি আমরা ইসরায়েল আর আমেরিকার ক্ষমতাটা দেখি,
তাহলে দেখব যে ইসরায়েলের কাছে জেরিকো 2 নামক একটি ক্ষেপণাস্ত্র রয়েছে, যা আবার 1500 থেকে 3500 কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে। আবার যদি আমরা আমেরিকার দিকে তাকাই তাহলে দেখব তাদের কাছে রয়েছে D5 ট্রাইডেন্টের মতন ক্ষেপণাস্ত্র, যা 7400 কিলোমিটার থেকে 12000 কিলোমিটার পর্যন্ত ছুটতে পারে। সুতরাং বোঝাই যাচ্ছে ধারে ভারে শুধু আমেরিকা নয়, ইসরায়েলও এগিয়ে রয়েছে ইরানের থেকে। তবে মানসিকভাবে ভেঙে পড়তে রাজি নয় ইরান। সামরিক শক্তিতে অনেকটা পিছিয়ে থাকলেও পাল্টা জবাব দিয়ে যাচ্ছে তারা। এবার কি তবে এই ইরানের সঙ্গে যুক্ত হবে রাশিয়া? প্রশ্নটা জোরালো হচ্ছে কারণ ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের এই সংঘাতের ভেতরেই চোখ পড়ছে মস্কোর দিকে। পুতিন এখন যেন এক জ্যেষ্ঠ পরিচালক। তিনি কি যুদ্ধের মঞ্চে হস্তক্ষেপ না করেও গল্প বদলাতে চলেছেন? এমনিতেই ইরানের সঙ্গে তার গভীর কূটনৈতিক সম্পর্ক রয়েছে। সিরিয়া থেকে শুরু করে ইউক্রেন, যেখানে যেখানে সংঘাত সেখানেই লক্ষ্য করা গেছে রাশিয়ার ছায়া। এই ছায়া এবার কি তবে মধ্যপ্রাচ্যেও? কিন্তু প্রশ্ন হলো, পুতিন কি চান? তিনি কি চুপি চুপি তেহরানকে সমর্থন করছেন, নাকি এক নতুন সমীকরণ তৈরি করছেন যেখানে আমেরিকাকে এক ঘরে করে ইসরায়েল ইরানকে টেনে আনতে চাইছেন মস্কোর আলোচনার টেবিলে? ইতিমধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন এটা একটি জটিল পরিস্থিতি, তবে আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। এটাই কি তাহলে সেই সিগন্যাল? মধ্যপ্রাচ্যের দড়ি টানাটানির খেলায় নিজের ওজন বাড়াতে প্রস্তুত রাশিয়াও। এই যুদ্ধ এখন শুধু রকেট আর জেট ফাইটারে সীমাবদ্ধ নয়, এর প্রভাব পড়েছে অর্থনীতি, জ্বালানি, আন্তর্জাতিক সম্পর্কেও। আর সেখানেই ঢুকে পড়েছে ভারত। যদিও ভারত এখনো কোনো পক্ষকে খোলাখুলি সমর্থন করেনি, কিন্তু কূটনৈতিক পদক্ষেপ নেওয়া শুরু করেছে ভারত। ইতিমধ্যেই অপারেশন সিন্ধু নামক অভিযানে উদ্ধার করা হচ্ছে ইরানে আটকে পড়া ভারতীয়দের। বিদেশ মন্ত্রক তৎপর, সেনা প্রস্তুত, আর নজর থাকছে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে। সেখান দিয়েই ভারতের 70% তেল আমদানি হয়। এই পথ বন্ধ মানেই ভারতের অর্থনীতিতে বড় ধাক্কা। তেলের দাম বাড়লে শুধু পেট্রোল নয়, প্রভাব পড়বে দেশের ব্যালেন্স শিটেও। এখন প্রশ্ন, ইরান ইসরায়েল সংঘাত কোন দিকে গড়াচ্ছে? রাশিয়া কি পদক্ষেপ নিচ্ছে? সামনে আপাতত 3টে সম্ভাবনা। প্রথমত, রাশিয়া যদি মধ্যস্থতা করতে পারে, যুদ্ধ থামার একটা পরিস্থিতি তৈরি হলেও হতে পারে। দ্বিতীয়ত, যদি ইরান হরমুজ প্রণালী বন্ধ করে, তাহলে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়বে গ্লোবাল অর্থনীতিতে। তৃতীয়ত, যদি আমেরিকা সামরিকভাবে সম্পূর্ণ ঢুকে পড়ে, তাহলে এই সংঘাত হয়ে উঠবে আরও দীর্ঘস্থায়ী এবং ভয়ানক। এদিকে আবার মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে শান্তি প্রতিষ্ঠার বার্তা দিয়েছেন ভ্লাদিমির পুতিন। বুধবারই ইরান ইসরায়েলের মধ্যে সংঘর্ষ বন্ধে মধ্যস্থতার ইচ্ছা প্রকাশ করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট। পুতিন কার্যত রুশ মঞ্চ থেকে যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছিলেন। উত্তর আসতেও দেরি হয়নি। একেবারে নিজের ভঙ্গিমায় জবাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্য নিয়ে চিন্তা করার আগে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামান, এই ভাষাতেই কার্যত কড়া বার্তা ছুঁড়ে দিয়েছেন ট্রাম্প। আর এখানেই থামেননি, সরাসরি মন্তব্য করেছেন যে তিনি প্রেসিডেন্ট থাকলে রাশিয়া ইউক্রেন যুদ্ধই নাকি হতো না। তিনি থাকলে পুতিন এতটা সাহস দেখাতো না বলেও মন্তব্য করেছেন ট্রাম্প। তবে কি ট্রাম্প চাইছেন না ইরান ইসরায়েলের মধ্যে আমেরিকা ছাড়া আর কেউ হস্তক্ষেপ করুক?
গোটা ক্ষীরটাই কি তিনি একাই নিতে চাইছেন? তবে আমেরিকা যেমন ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে, ঠিক তেমন এবার ইরানের পাশে দাঁড়াতে দেখা যাচ্ছে রাশিয়াকে। তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের সাহায্য চালিয়ে যাবে মস্কো, সাফ জানিয়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ সংবাদ মাধ্যম টাসকে পুতিন জানান, ইরানি সঙ্গীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি। ইরানের বুশেহর শহরে আমাদের প্রায় 600 বিশেষজ্ঞ কাজ করছে। সেই কর্মসূচি ছেড়ে আমরা চলে আসিনি, সে কথাও মনে করিয়ে দিয়েছেন পুতিন। আর এখানেই প্রশ্ন, এটা কি সমর্থন নয়? একই সঙ্গে পুতিন এটাও জানিয়েছেন, রাশিয়ার কাছে আর অন্য কোনো সাহায্য চায়নি তেহরান। তবে কি সাহায্য চাইলে রাশিয়া সে সাহায্য করতে প্রস্তুত? প্রশ্নটা সেখানে। তবে রাশিয়ার শান্তি বার্তা নিয়ে প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক মহলেও। যে দেশ নিজেই এক দীর্ঘ যুদ্ধের ময়দানে নামিয়ে এনেছে ইউরোপকে, সেই দেশ কিভাবে অন্যদের মধ্যে শান্তির বার্তা দেয়? এই মুহূর্তে ইরান ইসরায়েল সংঘাত, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এবং আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচন, এই তিনটি ঘটনায় এক সুতোয় বাধা পড়েছে। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হয়ে প্রথমে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টা করেছেন ট্রাম্প, কিন্তু রাশিয়া তো দূরস্থ, জেলেনস্কিকেই বাগে আনতে পারেননি ট্রাম্প। এরপর ভারত পাকিস্তানের যুদ্ধবিরতিতে আগ বাড়িয়ে নিজেকে মধ্যস্থতাকারী বলে দাবি করেছেন ট্রাম্প, কারণ যুদ্ধবিরতিতে যে আমেরিকার কোনো ভূমিকা নেই তা স্পষ্ট করে দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার আবার ইসরায়েল ও ইরানের সংঘাতে নাক গলিয়েছেন ট্রাম্প। কেউ কেউ দাবি করছেন এসবই নাকি ট্রাম্প করছেন ওই শান্তির নোবেল পাওয়ার জন্য। নিজেকে বিশ্ব শান্তির দূত হিসেবে তুলে ধরতেই চাইছেন নাকি এই ডোনাল্ড ট্রাম্প। আর সেই বড়া ভাতে এবার ছাই দিতে চাইছেন পুতিন। সেটা কি সহজে মেনে নিতে পারেন? তাই বোধহয় পুতিনকে এক কথায় নিজের চরকায় তেল দিতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এই প্রথম নয়, এর আগেও ইরানের সরকার পাল্টাতে কলকাঠি নেড়েছে ওয়াশিংটন। 1953-তে গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদেককে গদি থেকে সরাতে ইরানের বিদ্রোহের বীজ বপন করেছিল ওয়াশিংটন। মোহাম্মদ মোসাদেক দেশের সমস্ত তেল খনিকে রাষ্ট্রায়ত্ত করার স্বপ্ন দেখিয়েছিলেন। ফলে তিনি হয়ে উঠেছিলেন আমেরিকার পথের কাঁটা। তিনি আইন পাশ করেন, দেশের তেল ভাণ্ডারের যাবতীয় নিয়ন্ত্রণ থাকবে তার দেশ অর্থাৎ ইরানের নির্বাচিত সরকারের হাতে। আর এতেই আমেরিকা ও ব্রিটেন সিঁদুরে মেঘ দেখতে পেয়েছিল। ঠিক এই সময় আমেরিকা এবং ব্রিটেনের গোয়েন্দা সংস্থা যথাক্রমে CIA এবং MI6 একযোগে মোসাদেক সরকারকে গদিচ্যুত করতে কু ঘটায় ইরান প্রশাসনের একেবারে অভ্যন্তরে। প্রথমে নেতাদের দিয়ে মোসাদেকের বিরোধিতা শুরু হয়, পরে ইরানের সেনার একটা বড় অংশ এই কুতে যোগ দেয়। শেষ পর্যন্ত গদি পাল্টে যায় ইরানে। আমেরিকা লক্ষ্য ছিল মোহাম্মদ রেজা পাহলভিকে ইরানের শাহ বানিয়ে জেনারেল ফজলুল্লাহ জাহিদিকে প্রধানমন্ত্রী বানানো। রেজা পাহলভির ছেলে ক্রাউন প্রিন্স রেজা পাহলভি এখন আমেরিকাতেই থাকেন। নির্বাসিত বিরোধী গোষ্ঠী ন্যাশনাল কাউন্সিল অফ ইরানের নেতা তিনি। এখন জল্পনা এই খামেনেইকে সরিয়ে ওই তাকেই নাকি ফের ইরানের মসনদে বসাতে চাইছে আমেরিকা। আর তাহলে ফের একবার যে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে তা বলাই যায়।
যদিও বুধবার জাতির উদ্দেশ্যের ভাষণে আমেরিকাকে চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনেই। ইসরায়েলকে সাহায্য করে এই সংঘাতে জড়ালে তার ফল ভোগ করতে হবে বলে মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এদিকে ইরান ইসরায়েল সংঘাত সপ্তম দিনে ভয়ানক আকার ধারণ করেছে। বৃহস্পতিবার সকালে তেল আবিবের হলন এলাকায় ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ক্ষয়ক্ষতির পরিমাণ বিশাল না হলেও এই হামলায় রাজধানীর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, এমনটাই মনে করছে স্থানীয় প্রশাসন। ঘটনার পরে কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েল প্রতি আক্রমণ চালিয়েছে। টার্গেট করা হয়েছে ইরানের আরাক হেভি ওয়াটার রিয়েক্টর। সূত্রের খবর, এই কেন্দ্রটিতে ইরানের অন্যতম কৌশলগত পারমাণবিক কেন্দ্র, যেখানে প্লুটোনিয়াম প্রক্রিয়াকরণ হয়। হামলার আগে ইসরায়েলের পক্ষ থেকে একটি সতর্কবার্তাও দেওয়া হয়েছিল, আর ঠিক সেই কারণে আগে ভাগে দেওয়া সতর্কের ফলে সমস্ত রিয়েক্টর খালি করে দেওয়া হয়। তবে ইরানের সরকারি সূত্রে দাবি, কোনো তেজস্ক্রিয়তা বা বড়সড় ক্ষতির কোনো আশঙ্কা নেই। হামলার ফলে আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে সেটাও মেনে নিয়েছে তেহরান। এই হামলা আর প্রতি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যেও আরও বিস্ফোরক পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে এই সংঘাত শুধু এখন মাত্র সামরিক ঘাঁটি নয়, সরাসরি হাসপাতাল, শহরের কেন্দ্রস্থলেও আঘাত হানছে। বৃহস্পতিবার সকালে ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক মিসাইল আঘাত হেনেছে দক্ষিণ ইসরায়েলের সবচেয়ে বড় হাসপাতাল সোরোকা মেডিকেল সেন্টারে, যেখানে যুদ্ধ শুরুর পর থেকে বহু আহত ইসরায়েলি সেনা এবং সাধারণ মানুষ চিকিৎসাধীন ছিলেন। এই হামলায় বহুজন আহত হয়েছেন। হাসপাতাল চত্বর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোরোকা হাসপাতাল কর্তৃপক্ষ এখন জনগণকে আবেদন পর্যন্ত করেছে যে তারা যেন ওই হাসপাতালে না এসে অন্য হাসপাতালে যান। এখানে চিকিৎসা পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। এই হামলা ইরান ইসরায়েল যুদ্ধকে মানবিক বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করছে আন্তর্জাতিক মহল। বিশেষজ্ঞদের মতে এই যুদ্ধ পারমাণবিক কেন্দ্র অবধি পৌঁছে গেলে আন্তর্জাতিক মহলের উদ্বেগ শুধু বাড়বে না, বরং বড়সড় কূটনৈতিক এবং পরিবেশগত সংকটের জন্ম দিতে পারে। রাষ্ট্রপুঞ্জ, ইউরোপীয় ইউনিয়ন এবং রাশিয়া ইতিমধ্যেই দুই পক্ষকে সংযমের বার্তা পাঠিয়েছে, কিন্তু তেল ছায়ায় ঘেরা এই আগুনে জল নয়, যেন কেবলই ঘৃতাহুতি দেওয়া হচ্ছে। এই যুদ্ধ এখন আর শুধু শত্রুপক্ষকে ঘায়েল করার প্রশ্ন নয়, বড় হয়ে দাঁড়িয়েছে প্রতিশোধ, মান সম্মান আর প্রভাব বিস্তারের লড়াই। একদিকে যখন ইসরায়েলের পাশে আমেরিকা, তখন আবার ইরানের পাশে এসে দাঁড়াচ্ছে রাশিয়া। লড়াই কোন দিকে মোড় নেয় এখন সেটাই দেখা। আজ এ পর্যন্তই। নমস্কার।